বানাই কোনে কওয়া লাগবে, কারণ হ্যাঁ, আচ্ছা, ওকে। তার মানে বাংলাদেশে আমাদের এখনো পরিস্থিতি আছে, এমন আছে যে আমরা বুঝতেছি, আমরা যারা সাধারণ মানুষ নিত্য নৈমিত্তিক চলাফেরা করি, তারপরেও আমরা এখনো আমাদের সেই ফিলিং আছে যে এখনো বাংলাদেশে মনের মতো স্বাধীনতা নিয়ে কথা বলার উপায় নাই, নাকি? হ্যাঁ, এই সেটা বিভিন্ন, যাই হোক, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম নির্ভর করে। বিশেষ করে এর মানে হলো যে আহ, বিশেষ করে ছাত্র জনতার নাম করে এখন সব ছাত্ররাই এখন আহ, মানে নিয়ম ফালানোর চেষ্টা করে অথবা তদারকি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা হয়েছে কি, এটা আসলে প্রশাসনেরও দোষ না। আর সত্যিকার অর্থে এখন যারা দেশে আছে, এখন এখন দেশটা হলো একটা ঢিলে ঢালা বিষয়ে চলতেছে। সবচেয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো পুলিশের উপরে একটা বড় ঝড় গেল। যেভাবেই হোক, তাদের দোষে হুম হোক বা যেভাবেই হোক, তাদের একটা তো ঝড় গেছে। কারণ পুলিশ এখনো সংগঠিত না। হুম হুম। এখনো তারা তাদের সব জায়গায় দায়িত্ব পালন করতে পারতেছে না বা করতেছে না, বা এখনো তারা ওইভাবে, দেখা গেল অনেক অনেক পুলিশ মারাও গেছে। যার ফলে এই যে যে ইয়েটা মানে স্বাভাবিক যে অবস্থাটা আইনের, সেই স্বাভাবিক অবস্থা নাই। আর এই সুযোগটা নিচ্ছে হইলো তোমার যারা দুর্বৃত্ত, যারা যারা মোটামুটি একটু খারাপ মাইন্ডেড, যারা সুযোগ যাদের সন্ধানী, মনের মধ্যে তারা ইয়ে এই- আছে আর কি, যাদের মনের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, আসলে হ্যাঁ, 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 হ্যাঁ সুযোগ সন্ধানী যারা, সুযোগ সন্ধানী মূলত যারা, হ্যাঁ, বিভিন্ন রকম বিভিন্ন সুযোগ ভাবে সন্ধানী যারা। যারা, হুম। হ্যাঁ, 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 তারা এই যে তোমার স্টুডেন্ট হয়ে তাদের ব্যানারে আসতেছে, তাদের ইসে আসতেছে, এটা যে কোনো সব দলের লোকই। অথবা তুমি মনে করো তারা কোনো দলই করে না, তারা জাস্ট তাদের স্বার্থ রক্ষার জন্য এগুলো করতেছে। ঠিক আছে? রাইট রাইট, হ্যাঁ, তো এটাও ঠিক, সেই এটাও ঠিক। হুম সেই হিসাব করতে যায় এই অবস্থাটা খুব বেশি দিন চলবে না, একটা চেঞ্জ আসবে। তবে আহ, এর মধ্যে হয়তো এই কিছু সাধারণ মানুষের, তোমার মনে করো যে এখন যারা একটু বয়োবৃদ্ধ, যারা একটু 40 ঊর্ধ্ব বয়স যাদের, হুম তারা স্বাচ্ছন্দ্যে কথা বলা হয়তো ভয় পায়। ঠিক আছে? যে হুম হুম ইয়াং হুম। জেনারেশনদের সামনে দেখা গেল যে কে কিভাবে নেবে, হয়তো বা দেখা গেল তোমার মান সম্মান নিয়ে একটা টানাটানি শুরু হবে, যার ফলে তারা একদম, আমি যতটুকু দেখি যে চুপচাপই থাকে। বাসের মধ্যে যদি কখনো চলাফেরা করি বা রাস্তায় বা ইয়ে করি, তারা একটা ভয়ের মধ্যে থাকে সবসময় যে কোন কথাটা তবে আবার এটা কি বলে। এরকম যে, এটা কি বিষয়টা কি এরকম যে আগে স্বৈরাচারী সময়ে বা আওয়ামী লীগের আমলে বিগত 15 বছরে বা যেটাকে বলে আমরা আগের পিরিয়ডটাকে, যেহেতু ছাত্র জনতা এটাকে স্বৈরাচারী সময়টা বলে, তা আমরা হুম, ওইটাই বলি, অসুবিধা নাই, মানে বোঝার ক্ষেত্রে আর কি। তার মানে হলো যে স্বৈরাচারী সময়ে আগে কিরকম ছিল, আগে এ ধরনের এই, অনেক কিছুই মানুষ স্বাধীন ছিল না, কিন্তু সেটা হলো মানুষ বুঝতে পারতো, যেমন কোনো নেতা টেতা অথবা একটু বেশি আওয়ামী লীগের ক্যাডার টাইপের, মানে নির্দিষ্ট কয়েকটা কিছু লোক যাদের সামনে হয়তো এগুলা করা যাইতো না, কথা বলা যাইতো না, অথবা তাদেরকে তারা বিচার ঠিক মতো করতো না। তো আগে যেমন আমরা চায়ের স্টলে বলিস, ট্রেনে বাসে বলিস, মানে এরকম একটা নির্দিষ্ট টাইপের লোক ছিল যারা এরকম প্রবলেম গুলা করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন আর ওইরকম নির্দিষ্ট টাইপ নাই, এখন হলো মানে যে কেউ যে কোনো সময় এরকম একটা আচরণ করতে পারে, বা এই ধরনের সংগঠিত এই আচরণ যেটা বা হ্যাঁ, বা যেটাকে বলে অনাকাঙ্ক্ষিত আচরণ যেটা, এটা হ্যাঁ, করতে পারে, এই তো বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, এটা তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে তোমার একটা প্রতিহিংসা আছে না? হুম মানুষের মধ্যে একটা প্রতিহিংসা আছে, যে তোমার দেখা গেছে যে আহ, এক সময় আমার কেউ, মনে করো আমার পরিবার বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অপমানিত হয়েছে, দেখা হুম। গেল যে ওই সরকারের কারো দ্বারা অপমানিত হয়েছে, তো আমার ক্ষোভটা হলো ওই পুরা সরকারের উপর। ঠিক আছে? রাইট ওই লোক রাইট করে। রাইট তো দেখা গেছে যে আমার সাথে তার কোনো ব্যক্তিগত ইয়ে নাই, শত্রুতা নাই। বাট আমার এক আত্মীয় এসে অপমান করছে বা যেকোনো ভাবে ঠকাইছে। আমি সেই ক্ষোভটা তার উপরে এই সুযোগে রাইট করলাম রাইট, আরকি। এটা ঠিক আছে? হয়, হ্যাঁ। এটা একটা প্রতিহিংসার থেকেও হইছে যে মানে এখন তো মনে করো যে যারা মোটামুটি আওয়ামী লীগ মানেই যে খারাপ তা কিন্তু না। আওয়ামী লীগের রাইট। সমর্থন এক জিনিস, আর তোমার দুর্নীতি কইরা পদে থাইকা দুর্নীতি করা অন্য জিনিস। তো এখন দেখা গেল যে বাংলাদেশে মনে করো 18 কোটি লোকের মধ্যে অন্তত পক্ষে 2-3 কোটি লোক যারা আওয়ামী লীগকে পছন্দ করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। তার মানে এটা জাস্ট ভালোবাসার থেকেই। তো এখন দেখা গেল যে তারা ওই ভালো মন্দ অত কিছু বুঝে না। তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ওই হিসেবে তাকে ভালোবাসে। ঠিক আছে?
তো এই যে যে ভালোবাসার লোকগুলি, ঠিক আছে? তো তাদের কাছে এই বিষয়টা দেখা গেল যে তারা একটা মুক্ত মনে কথা বলতেই পারে যে অ্যা আ ইয়ে দেখা গেল তারা রাস্তাঘাটে বা যেকোনো জায়গায় আলোচনা প্রসঙ্গ করতে পারে যে আওয়ামী লীগের জন্য আমার একটা ফিক্স আছে, বা হুম, বঙ্গবন্ধুরে যেভাবে ভাঙলো ই করলো এটা ঠিক হয় নাই। এখন ওই যেখানে সেই কথাটা বলল সেখানে যখন ওই যে প্রতিহিংসা পরায়ণ কিছু লোকজন থাকে, তারা মনে করবে এই লোকটা তাহলে আওয়ামী লীগের একদম কট্টর রাইট রাইট, হ্যাঁ। হুম, ধরে। ঠিক আছে? সে তো আর এর চিনতেছে না। সে এর কথার হুম, উপরে ডিপেন্ড কইরা সে হয়তো বলতেছে যে, এই সময়ও এতগুলি লোক মারলো, ইয়ে করলো, এত লাশ করলো। তারপরেও তারা বঙ্গবন্ধুর কথা বলে। এ যে ইয়ে শেখ হাসিনার কথা বলে। নিশ্চয়ই এটা তাইলে ওর সাথে যুক্ত ধরে। হুম, বিষয়টা হইছে এরকম যে এখন ওই যে, যে ২-৩ কোটি লোক যারা মোটামুটি নিঃস্বার্থভাবে দলকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে এটা থাকবেই। এটা যত অন্যায় করুক শেখ হাসিনা, হুম, তার পক্ষে ওই অ্যা ডাক দিলে দেখা যাবে যে ১০০ জনের মধ্যে ১০ জন বের হয়ে যাবে। হুম। ঠিক আচ্ছা, আছে? ১০ জন আরেকটা থেকে পয়েন্ট সেটা হলো যে এই বঙ্গবন্ধুর মূর্তি নিয়ে আমি একটা মানে তোর এই সামগ্রিক আলোচনায় একটা নির্দিষ্ট পয়েন্টে যদি আমরা এটাকে ন্যারো ডাউন করি, তাহলে দেখা যাচ্ছে যে একদিকে এখনো বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসে তোর বঙ্গবন্ধুর ছবিটা আছে, সব জায়গায় আছে। এই বিপ্লবী ছাত্র সমাজ অথবা এখনকার যারা উপদেষ্টা আছে তারা কেউই এটাকে, বা নীতি নির্ধারক আছে, আমি নীতি নির্ধারক বলি, এখনকার নীতি নির্ধারক মানে এখন যারা কমিটিতে আছে অথবা উপদেষ্টাতে আছে তাদের যারা উপদেষ্টা, তাদের যারা অ্যাসিস্ট্যান্ট, সবাইকে সহই, সমন্বয়ক সহ সবাইকে আমরা এখনকার নীতি নির্ধারক হিসেবে বলি আর কি। তো এখন যারা আছে তারা কিন্তু এটা নিয়ে এখনো কোনো মানে এই বিষয়ে দৃষ্টিপাত করে নাই। তো এতে আমি মনে করি যে এটা দ্বারা কিন্তু তাদের সহনশীলতা, এটা বোঝার উপায় নাই। কারণ হইল যে বঙ্গবন্ধুর মূর্তিতে যে প্রস্তাব করছে, তারা যদি সহনশীল হইতো তাইলে তাকে করতো, তাকে এখনই মিডিয়ার সামনে এনে বিচার করতো, বা একটা কিছু করতো আর কি, যে তারা এ বিষয়ে উদ্বিগ্ন। তো তারা, তুমি দেখো যে একদিকে তারা বঙ্গবন্ধুর, কারণ একটা জাতির জনক বা স্বাধীনতা আর স্বাধীনতার যে মহানায়ক সবাই বলে এক বাক্যে, সেটা স্বীকার করে সবাই বাংলাদেশের। তো স্বাধীনতার মহানায়ক, তার মূর্তিতে প্রস্রাব করা, এটা আসলে আহ, সে হোক বা যে কোনো বাংলাদেশের প্রেসিডেন্ট এ পর্যন্ত যারাই হয়েছে, একজন প্রেসিডেন্ট, যে কারো ব্যক্তি হলো একজন হ্যাঁ, ব্যক্তিরও মুক্তি হয় ব্যক্তির সেটা তো মূর্তিতে প্রস্রাব করা, এইটা যদি এখনো আহ, তারা যদি এটাকে এখনো কর্ণপাত না করে, তাহলে এটা একটা সাইন অফ সামথিং। মানে তুমি যত বড়, যত মানে কম্পিউটার প্রোগ্রাম দিয়েই তুমি কাজ করো না কেন, তোমার ভুলের সাইন অথবা তোমার কাজের সাইন কিন্তু রয়েই যাবে। হ্যাঁ, মানে তোমার ট্র্যাক কিন্তু রয়েই যাবে। যেমন এই সাইন, আল্লাহ যেমন বারবার কোরআনে বলে যে আমি সবকিছুর মধ্যে সাইন রাখছি, মানে আহ, নজির রাখছি, তাতে তোমরা একটু চিন্তা করলেই এটা বুঝতে পারবা। তো এখন সেরকম তুমি দেখো যে, তো একদিকে বঙ্গবন্ধুর বাড়ি পুরাইছে, ওইখানে কোনো প্রকার কোনো গার্ড ছিল না, বঙ্গবন্ধুর এই মূর্তিতে মুতছে, এখনো প্রকার কোনো, এটা নিয়ে কোনো প্রকার কোনো দৃষ্টি দেয় নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে বাংলাদেশের সংসদ ভবনে এবং গণভবনের কথা বাদ দিলাম, শেখ হাসিনা যেখানে ছিল ওইটা বাদ দিয়ে দিলাম, কিন্তু সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, এইখানে এইখানে যে ডকুমেন্ট গুলা আছে, এইখানে যে কম্পিউটার গুলা আছে, এইখানে যে ধরনের নথিপত্র গুলা আছে, এটা কি শেখ হাসিনার একার? না, শেখ না, হাসিনার কিছুই না। কিছুই নাই। আচ্ছা, একজন তো প্রধানমন্ত্রী। এগুলাকে যে এই মানে চুরি করছে, বা এগুলাকে যারা এটার কি বলে, বাংলায় কি বলে, এগুলার যারা তছনছ করছে, তছনছ শুধু করে নাই, চুরি করে নিয়ে আইছে। তো এগুলা যে নিখোঁজ, এগুলা রাষ্ট্রীয় সম্পদ এবং খুব সিক্রেট সম্পদ। তো এগুলা কোথায়, এগুলা উদ্ধারের কোনো চেষ্টা হয়েছে কি হয়েছে না, এগুলার আম, সুরক্ষার কোনো ব্যবস্থা হয়েছে কি হয়েছে না, এবং এগুলা কোথায় আছে, এগুলা কালেকশন করছে কি না, কোনো খবর নাই কিন্তু। নাম্বার টু। আরেকটা বিষয় হলো যে থানা লুট হয়েছে, আচ্ছা, অস্ত্রপাতি গুলো। হ্যাঁ, তারপরে সারা বাংলাদেশের থানাগুলো লুট হয়েছে। লুটের পরে কি অস্ত্র হয়েছে,
নট অনলি অস্ত্র, থানায় অনেক অন্যান্য জিনিস ভাঙচুর হয়েছে। তোমার লুট হয়েছে, ওকে লুট হয়েছে, লুটেরা লুট করছে, ওইটা চেষ্টা করবে ফিরায় আনার জন্য, অল্প কিছু ফিরাইও দিছে, বা এগুলা দেখা যাচ্ছে মিডিয়াতে যে কিছু ফিরে ফিরাই ফিরাই দিছে। তো এখন কতটুক লুট হয়েছে এবং কতটুক ফিরাই দিছে, তারা ফেরত পাইছে, এটার একটা আহ, কাজ, অ্যাকশন প্ল্যান তাড়াতাড়ি করা দরকার। তারপরে তোমার যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলার একটা অ্যাসেসমেন্ট করার দরকার, যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো তোমার মনে করো অনেক ছোট জিনিসের ভিতর বড় ক্ষতি হইতে পারে। একটা কম্পিউটার তোমার যদি ক্ষতি হয়, এটার মধ্যে সারা জীবনের তথ্য ধ্বংস হয়ে যেতে পারে। যেটা মনে করো যে যেটা পুনর্গঠন করতে আর হয়তো কিছু কিছু তথ্য কোনোদিনও সম্ভব না। তো এগুলো নিয়ে কিন্তু এদের কোনো প্ল্যান আমরা এখনো শুনতেছি না। আচ্ছা, না। অন্যদিকে তুমি দেখো এদের মহাপরিকল্পনা কোন দিকে? সংশোধন পরিবর্তন, এই কি বলে, সংবিধান পরিবর্তন করা। হুম। তারপরে এরা বলতেছে, মানে বহুত বড় বড় মনে করো, এই যে সেদিন প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা নিয়ে, স্পেশাল উপদেষ্টা নিয়ে করছে, সে বক্তব্য দিল। তো সে একটু তাত্ত্বিক বক্তব্য দিল, একটু অন্য ধরনের কথা বলে বক্তব্য দিল, কিন্তু কথার সার সংক্ষেপ তো একই। মানে এরপরে কি এখন, মানে জনগণের এখনকার এই যে বিপ্লবী ছাত্র জনতা, তাদের যে চাওয়া, এটা সে সংবিধানে এটার প্রতিফলন দেখতে চায় বা করতে চায়। তো তাদের চাওয়াটা কিভাবে বিচার করবে, এবং তাদের চাওয়াটার পরীক্ষা এবং লিস্টগুলা কে নিবে, কিভাবে নিবে? আর তারা কোথায় এখন? তাদের কোনো লিস্ট আছে? হ্যাঁ, এখানে আচ্ছা। তো আমারও আচ্ছা, তো এখন কথা হলো যে আহ, আমরা দেশের এরকম একটা চরম, এই, মনে করো যে এটা সবারই, সারা বাংলাদেশের মানুষ এই জন্যই নামছিল, বেশিরভাগ লোক এই জন্যই বেশিরভাগ না, মোটামুটি অনেক, হ্যাঁ বলতে গেলে অনেক লোকই নামছিল, সবাই না নামলেও সম্মতি ছিল যে স্বৈরাচার এবং স্বৈরাচার যাতে নিপাত যাক, এবং ইয়া একটা ভালো সিস্টেম যাতে আসে, সবাই তাদের মেইন ছিল স্বৈরাচার দমন। আচ্ছা, স্বৈরাচার দমন হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু সবার একটা, সারা বাংলাদেশের 100% লোকেরই একটাই ছিল, একটাই দাবি ছিল, চাওয়া। চাওয়া ছিল। আর এই ছাত্র জন তখন, কিন্তু তখনকার জনগণের যে চাওয়া, সেটার আর ভোটাভুটির দরকার ছিল না। কিন্তু এখন বাংলাদেশের এই যে যে আন্দোলন, এই আন্দোলনে সরকার পদত্যাগ করতে বাধ্য হইল, মানে আন্দোলিত জনতার মুখে। তো এখানে এই মোটামুটি সারা বাংলাদেশেই এটার হয়েছে, আন্দোলন হয়েছে, এটাও সত্য কথা। তো তারপরেও এটা নিশ্চিত করা যাবে না যে এই এই মানে এই বিপ্লবী ছাত্র জনতা এখন তাদের চাওয়াটা, সবার চাওয়াটা কিভাবে এরা এটা এটার কিন্তু কোনো, আমি বলতে চাচ্ছি যে এইটা কিভাবে যে করবে, এটার কিন্তু কোনো প্ল্যান এখনো নাই, বা এটার ব্যাপারে কোনো এই হিন্টস নাই। গেল এটা। তো এখন এই আর একটা বিষয় হলো যে ছাত্ররা কিন্তু প্রথমে নামছিল কোটা নিয়ে। আচ্ছা, কোটা নিয়ে যদি নেমে থাকে, তাহলে বোঝা যাবে যে খুবই সাধারণ ছাত্ররা, স্টুডেন্ট, যারা ঢাকা শহরে আন্দোলনটা শুরু হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি বলো বা আশেপাশের অন্যান্য ইউনিভার্সিটি বলো, বেসরকারি ইউনিভার্সিটি, ঢাকা শহরে ছাত্ররা একটা আন্দোলন শুরু করছে কোটা নিয়ে। তো কোটার কিন্তু তখন বেসিক্যালি কোটার ব্যাপারে আদালতে কিন্তু অলরেডি একটা হিন্টস দিছে, মানে এটা কিন্তু বোঝা গেছে যে তারা কোটাটা, আদালত এটাকে করছে, মানে এটাকে কি বলে, নাকচ করছে যে কোটা থাকবে না। এটা তো আদালত করছে, আবার পরবর্তীতে ডিসিশনও তড়িঘড়ি করে দিছে। তো কোটা বলতে গেলে তখন যে আইনত ভাবে কোটা ছিল, এটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ তখন অলরেডি কোটা যে থাকবে না বা এটা করা হবে, এটার ব্যাপারে একটা পজিটিভ একটা ধারণা সরকারের এবং আদালতেরও ছিল। আচ্ছা, তো এরপরে এই কোটা, একটা সরকার পতনের আন্দোলন আর কোটা আন্দোলন, মনে করো 1 ভাগ আর 99 ভাগ পার্থক্য, অথবা 5 ভাগ আর 99 ভাগ পার্থক্য। 5 ভাগ আর 95।
95 ভাগ পার্থক্য। তো এখন এই কোটা আন্দোলন থেকে হুট করে ডাইরেক্ট তারা সরকার পতনের আন্দোলন, এইটা কিন্তু তারা বলতেছে যে এটা সময়ের দাবি, এটা সাধারণ জনগণের দাবি। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে সাধারণ জনগণের দাবি, সরকার পতনের আন্দোলন 2-3 দিনের মধ্যে তারা এটা কিভাবে কোটা থেকে এই, মনে করো যে এরকম একটা বড় রাজনৈতিক এবং বৈপ্লবিক ইয়াতে, এই আন্দোলনে তারা কেমনে নামে? যেই ছাত্রদের যদি কোটা আন্দোলন উদ্দেশ্য থাকে, তারা বিপ্লব কেমনে করে? তো এখন যে বা অভ্যুত্থান কেমনে করে, বুঝো? তো আমার কথা হলো যে তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার উদ্দেশ্য যদি হয়, মনে করো যে, ক্ষমতা। না, আমার উদ্দেশ্য যদি হয় ছোট একটা আম গাছে ওঠা, এখন আমি যদি সবচেয়ে বড় তাল গাছে উঠি, হ্যাঁ, তাইলে তো একটু প্রশ্ন থাকে। হ্যাঁ, যে আমার এটার ইয়াটা কি, মানে এই সাহসটা আমি কই পেলাম, অথবা এই বিপ্লবটা তো আমার প্ল্যানে ছিল না। তো আমি এই এই বিপ্লবের যে তোমার এখন যা বেরোয় আসতেছে এই সমন্বয়কদের কাছ থেকে, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা উম, স- মানে সেভারাল ইয়ার্স, মানে কয়েক বছর ধরে তারা এর থিওরিটিক্যাল এবং বিভিন্ন ধরনের এই প্র্যাকটিক্যাল ইয়া নিছে, মানে তালিম নিছে এবং এটার প্রিপারেশন নিছে, বুঝো? তো তাই যদি নিয়ে থাকে ঠিক আছে, যখন স্বৈরাচার চলে তখন উম, একটা গ্রুপ আস্তে আস্তে স্বৈরাচারের বিরুদ্ধে জন্ম হবে, প্রিপারেশন নিবে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা তো শুরু থেকে বললেই হয়, ঠিক না? এটা তো শুরু থেকে বলা উচিত যে আমরা বিপ্লব করছি, আমাদের এই প্ল্যান ছিল, আমাদের বিপ্লব করার কথা ছিল, ঠিক না? এইভাবে কিন্তু অ্যাপিয়ারেন্সটা আসছে না। অ্যাপিয়ারেন্সটা আসছে এরকম ভাবে যে তারা ভোলাবালা ছাত্র যারা কোটা আন্দোলন শুরু করছিল, দেশের মানুষ কয়েকজন কয়েকশো লোক মারা যাওয়ার পরে দেশের মানুষ উত্তেজিত হয়ে হাসিনারে নামাই দিছে। তো এখন এই কোটা আন্দোলনের পিছনে যাদেরকে আমরা দেখছি, তারা কিন্তু অনেক জ্ঞানী, অনেক যোগ্য এবং অনেক সংগঠিত এবং অনেক তারা অনেক প্রিপারেশন নিছে অলরেডি এই ব্যাপারে। তো এটা একদিকে খুবই আমি নেগেটিভ ভাবে বলতেছি না, আমি বলতেছি যে এটাই আর কি, যে আহ, এটা একটা এটা আসলে একটা বিপ্লব। এই জন্য আমি এটাকে বিপ্লব বলবো, যদিও এটা মানে ওইরকম ভাবে তারাও বোঝাচ্ছে না, অথবা এরকম ভাবে উপস্থাপন করা হচ্ছে না। ঠিক আছে, এখন ঘটনা হলো যে তোমার কথা শেষ না আরেকটু বলবো? না, হ্যাঁ, এই পয়েন্টগুলো মানে আমার মনে একটু জাগছে, এই জন্য বললাম আর কি, এখন তুমি বলতে পারো। না, আমার আমার যেটা বিষয় হলো সেটা হলো যে আহ, যেভাবেই হোক, যে কারণেই হোক, রাজনীতি আসলে আমাদের সাধারণ মানুষ আমরা যারা, আমি মনে করি আমরা সাধারণ মানুষ। আর সাধারণ মানুষের চিন্তাধারা আর একটা দেশের রাজনীতি যারা করে, যারা বিশেষ করে উপর পর্যায়ের লোক, তাদের চিন্তাধারা এক না। ঠিক আছে, এক না হুম, কেন বলবো? তুমি যদি মনে করো যে বাংলাদেশ, বাংলাদেশ চলে দুইটা স্তরে। একটা হলো যেটা দৃশ্যমান না, সেটা হলো যারা সচিব, যারা আমলা, যারা মূলত দেশ চালায়। মূলত দেশ কিন্তু নেতারা চালায় না, মূলত দেশ কিন্তু মন্ত্রী এমপিরা চালায়, প্রধানমন্ত্রীও চালায়, দেশ চালায় কিন্তু আমলারা। যারা দৃশ্যমান না, যারা মানুষের সম্মুখে আসে, হুম, তো সেই গ্রুপটা কিন্তু আছে। সেটা তুমি যদি বাংলাদেশে মনে করো ইউনূস আরো 10 দিন পরে আসতো, বাংলাদেশ কিন্তু 10 দিন চলতো। হুম। ঠিক আছে, তুমি যদি মনে করো এই উপদেষ্টারা আরো 20 দিন পরে সংগঠিত হইতো, তাও কিন্তু বাংলাদেশ রাইট, রাইট, চলতো না। বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাইতো না। কারণ ইউনূস দেশ চালাবে না, কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি 300 350 এমপি দিয়ে এই পুরা দেশ চালানো সম্ভব। না, দেশ চালানোর যে একটাই, দেশ শুরু হওয়ার পরে থেকে দেশ চালানোর যে মেকানিজম আর কি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, মেকানিজম, হ্যাঁ, হ্যাঁ। মানে 1972-এর পরে থেকে আজ অবধি 2024 সাল পর্যন্ত একটা সিস্টেমে দেশ চলে আসছে। হুম, হুম, এখানে
লোকের পরিবর্তন হচ্ছে কিন্তু সিস্টেমের পরিবর্তন হচ্ছে। হুম। ঠিক আছে? সিস্টেম কিন্তু একই সিস্টেমে চলতেছে। তার মানে তুমি শেখ হাসিনা যা হবে, খালেদা জিয়াও যে হোক, আইসা রাতারাতি একটা চেঞ্জ কিন্তু তারা আনতে পারে না। হুম। কেন পারে না? কারণ দেশ তারা চালায় না। তারা হলো জাস্ট একটা পদে থাইকা একটা গণতান্ত্রিক দেশ যেহেতু গণতন্ত্র দেখাইতে যায়া তারা একটা শোডাউন যে হ্যাঁ, গণতান্ত্রিক ভাবে আমরা দেশ চালাইতেছি। এটা গণতন্ত্রের দেশ। আমরা এটা দেখাশোনা করতেছি। একজন পানি সম্পদ মন্ত্রী সে একজন মন্ত্রী সে ওই পানি সম্পদের কোনো কিছুই জানে না। রাইট। তাকে যদি বলা হয় যে পানি সম্পর্কে আপনি কি জানেন? ডেসিমল সেসিমল তাকে প্রশ্ন করা হলে সে কিচ্ছু জানে না। হুম। কারণ তার ওই অভিজ্ঞতা নাই। সে একজন সাধারণ পাবলিক একটা ভোটে পাস করছে। অনেক সময় দেখা গেছে যে নরমালি একজন স্টুডেন্টের যে মেধা, সেই মেধাও তার মধ্যে থাকে। রাইট, সে রাইট। একটা মন্ত্রী হয়ে যায়। মন্ত্রী হয়ে সে কিন্তু সে ওই সেক্টরটা পরিচালনা করে। কারণ সে করে না। করে হলো ওইখানে যারা আমলা আছে, যারা বিসিএস ধারী, যারা অনেক মেধাবী, এরকম অনেক স্তরে, স্তরে সাজানো আছে। ঠিক আছে? যেকোনো একটা সেক্টরে দেখা গেল যে ঐরকম ৫০ জন আছে, ১০০ জন আছে যারা ওই আছে, সেক্টরটারে রাইট। সারা হ্যাঁ। ওই ইয়েস। সেক্টরটা দেখে। তারা কিন্তু দৃশ্যমান না। হুম। ঠিক আছে? তাইলে এখন তুমি ইউনুস মনে করো যে এই যে আ অভ্যর্থন মানে কি গণ অভ্যুত্থানটা হইল। হুম। এখন গণ অভ্যুত্থানটা হইছে, এর পিছনে মেকানিজমটা ১ দিনের না ১০ দিনের, এর সাথে আসলে কারা জড়িত, পিছনে কারা জড়িত, কারা পিছনে নাই। এটা যদি তুমি হিসাব করবে যাও তাইলে এর মধ্যে অনেক কিছুই আসে। এখানে আমি মনে করি যে এই মেকানিজমে শেখ হাসিনা নিজেও একজন, যেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে সে একজন ব্যক্তি যে আ এইভাবে তার ক্ষমতাটা ছাড়া উচিত ছিল। সেও মনে করছে আ তার আন্ডারে যে লোকগুলি এতদিন থাকছে তারা অনেক বেশি। সে কিন্তু এই পদত্যাগ করার আগে অনেকদিন আগে থেকেই বলতেছে আমার পিওনও ৳৪০০,০০,০০,০০০ মালিক হইছে। তার মানে তার নলেজে এটা আছে যে তার আন্ডারে যতগুলি লোক আছে এই লোকগুলি আসলে ভালো না। সে সম্রাটরে ইয়ে করছে। সে ওই সেনাপ্রধানরে ইয়ে করাইছে। তারপরে দুদকের যে ইয়ে ছিল তাকেও সে ইয়ে করছে। এরকম কিন্তু আ কমপক্ষে ২-৩০০ লোকরে সে মোটামুটি চিহ্নিত করে ফেলছে। ঠিক আছে? তার মানে সেও আর চাচ্ছিল না যে বাংলাদেশে এইরকম দুর্নীতি হইতে থাক। এটা আমার দৃষ্টিভঙ্গি, আমার মতামত। হুম। তো এখন এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পিছনে যে তার সমর্থন আছে কিনা সেটাও কিন্তু ক্লিয়ার বেনজির বলা যাবে পালাই না। গেল। হ্যাঁ। হুম। সে আবার দেখো, হ্যাঁ, বেনজির পালাইল। আবার দেখো সে কিন্তু ঠিকই নিরাপদে এই দেশ পরিত্যাগ করল। হুম। ঠিক আছে? যেভাবেই হোক। তাৎক্ষণিকভাবে তো সে বাঁচছে। হুম। ঠিক আছে? তো এগুলো তাদের বড়, বড় মাথা, তারা বুঝবে। এটা নিয়ে আমার কোনো ব্যাপারও না। সে যদি এটার সাথে থাকে থাকছে, না রাইট, থাকলে এটা নাই। ঠিক না, সে এটা যা করছে ভালোর জন্য করছে। যা সে হয়েছে যদি ভালো মনে হয়েছে, এটা করে হলো আমাদের সার্বিক কথা। সে যদি মনে করে যে না আমার এইভাবে যাওয়াতে অন্ততপক্ষে এই যে যারা দুর্নীতিতে জড়িত ছিল, যারা এই দেশে যারা রাঘব বোয়াল সাইজে এই আওয়ামী লীগের নাম দিয়া, ঠিক আছে, ক্ষমতায় থেকে কোটি টাকা অবৈধ ইয়ে করতেছিল। এটা তো আর তার দ্বারা একার দ্বারা সম্ভব হইতেছিল না এটারে ইয়ে করা। যেমন হুম। তোমার মনে করো পুলিশ প্রশাসন বা যেকোনো প্রশাসনই হোক, যে সেক্টরেই এই মানে আসলে বাংলাদেশের অবস্থা হয়েছিল কি, রক্ষকই ভক্ষক এখানে কি করবে, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে ইয়া ফসলে ক্ষেত খেয়ে ফেলতেছে, এখন হ্যাঁ। খেতে কি না, না, করবে? এটা আবার হওয়ার কারণও আছে। এটার আবার হওয়ার কারণ কি যে দীর্ঘমেয়াদী মানে একটা তৈরি তুমি করছে যখন সে, বা সেই এটার হ্যাঁ, জন্য দায়ী, আবার সেই আবার সেটার ভয়ে করতে হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করতে হয়েছে। মানে অ্যা দেখো বাংলাদেশ চালাইতে গেলে ২ টা সেক্টর আছে। একটা হলো তুমি যদি রাস্তাঘাটের যে উন্নয়ন যেমন পদ্মা সেতু, যমুনা সেতু, আ রেল লাইন, হুম। তারপরে তোমার ইয়ে এই রাস্তাঘাট কিন্তু ৫ বছরে কিন্তু করা সম্ভব। না। এর জন্য যেকোনো সরকারের একটা দীর্ঘমেয়াদী সময় দরকার। হুম। তো শেখ হাসিনা কিন্তু সেই সময়টা কিন্তু নিচ্ছে। ১৭ বছরে সে যা কইরা গেছে মোটামুটি পদ্মা সেতু সে ১৭ বছর না থাকলে জীবনেও করা সম্ভব হতো না। হুম। ঠিক আছে? মেট্রো রেল হয়তো করা সম্ভব হইতো না। হয়তোবা এই যে ৪ লেনের ৮ লেনের যে রাস্তাগুলি করছে, এগুলা করা সম্ভব হতো না। সে এটা করছে। আবার এই, এই ১৭ বছরে যারা আওয়ামী লীগ এট এ টাইম থাকার কারণে তার যে নেতাকর্মীগুলি আছে, তার যে মানে বিভিন্ন ধরনের পদে যারা অধিষ্ঠিত আছে, তাদেরকে কিন্তু আ সেভাবে সে শাসনও করতে পারে নাই। কারণ তার দলের লোক। ঠিক আছে? তো তারা আবার দেখা গেছে যে সে ইচ্ছামত লুটপাট কইরা, ইচ্ছামত ইয়ে কইরা মনে করে পদ্মা সেতু করবার যায় টাকা কতগুলি মাইরা দিছে। না, এখন এই এখানে লোকগুলিরে ইয়া হ্যাঁ, এটা ঠিক আছে, তুই যেটা বলতে চাইছিলি সেটা একটু মাথায় রাখিস, আমি যা দুইটা পয়েন্ট একটু অ্যাড করে নেই। সেটা হলো যে ৫ বছরে একটা গভর্নমেন্ট যদি একটা প্রজেক্ট
কমপ্লিট না করতে পারে, তাকে যে কমপ্লিট করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। সে কিন্তু নেক্সট গভর্নমেন্ট এসে কিন্তু কন্টিনিউ করতে পারে, কারণ এটা একটা এমন না যে সে তার নিজের পকেট থেকে টাকা দিয়ে করতেছে, দেশের একটা দেশের বাজেটটাকে সে ম্যানেজ করে করতেছে। তো এখন তবে হ্যাঁ, এটা এখানে একটা বিষয় আছে যে সব সরকারই মনে করে যে একটা প্রজেক্ট কমপ্লিট হলে তার ভোট বাড়বে বা তার ইমেজ বাড়বে, এই জন্য তারা এটা করতে চায়, এটা একটা ইস্যু আছে। আর এটা ঠিক। আর হলো যে ইয়া এই আরেকটা পয়েন্ট যেটা বললি যে রাজনৈতিক নেতারা দীর্ঘদিনে এরা খেয়ে দিয়ে একবারে পুরা ওভার ওভার হয়ে গেছে, ওভারওয়েট হয়ে গেছে। তো এইটা কিন্তু রাজনৈতিক দলের মধ্যে যদি এরা সংস্কার আনতো, এবং শেখ হাসিনা যদি এতদিন যেহেতু ছিল, সে যেহেতু সব রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাইতে পারতো যে এই জিনিসগুলা তোমরা, সে নিজেও তার নিজের দলের ইয়াগুলা চেঞ্জ করতে পারতো। মানে রাজনৈতিক দলের মধ্যে যে একটা গণতন্ত্র এবং অ্যাকাউন্টেবিলিটি এবং এর যে মানে উন্নত দেশে যে যেভাবে চলে এগুলাকে ফলো করে এরা কিন্তু এই সিস্টেমটা চালু করলে তাইলে অনেক ক্ষেত্রে এগুলাকে কন্ট্রোল করা সম্ভব হতো আর কি, আমার মনে হয়। না, এটা সম্ভব হইতো, কিন্তু তোমার বাংলাদেশের মানুষের রক্তে একটা দোষ আছে। আচ্ছা, ঠিক এই আছে, এটা আমার ওস্তাদ আজকে একটা কথা বলছে। হ্যাঁ, আমার ওস্তাদ আজকে কথা বলছে, যে বললো যে মামা, আহ, বাংলাদেশের 95% মানুষ এরা হলো মিথ্যা কথা বলে এবং সুযোগ সন্ধানী, দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত। তো হ্যাঁ, এখন তুমি আহ, এই লোকদের নিয়ে, এই ধরনের জনগোষ্ঠী নিয়ে তুমি কিভাবে উন্নতি করবে? আর এখানে ব্যক্তি শুদ্ধি ছাড়া, মানুষকে যদি ব্যক্তিগতভাবে তাদের চরিত্র চেঞ্জ না করা যায়, তাহলে এর কোনো শোনেন, উন্নতির রাস্তা নাই। এই যে এই কথাটা আমি বারবার বলি যে তুমি হুম যদি নিজের থেকে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, এখন দেখা গেল একটা সাইডে জ্যাম, আরেক সাইড পুরা খালি, আমি হুম কি করি? হুট করে ওই খালি মোড়ে টান হুম দিই। হুম। এটা এটা এই হলো যে এটাই হান্ড্রেড হলো পার্সেন্ট দুর্নীতির প্রথম এটা হলো 100% লোক, বাংলাদেশের 100% লোক এটা করে। আহ, তাইলে এই 100% লোককে তুমি কিভাবে চেঞ্জ করবে? না, এখন করার কি উপায় নেই। ওইখানে যে গাড়ির হর্ন, তোমার তাইলে আছে, সামনে জ্যাম, তারপরে হর্ন মারতেছে, দেখতেছে হ্যাঁ, যে হর্ন সামনে গাড়ি। মারতেছে, হর্ন হ্যাঁ মারতেছে। তাইলে তোমার একটা মেজের কাঠি বাঁচানোর জন্য গ্যাস জ্বালায় রাখতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তোমার ওই মেজের কাঠি লাগবে, এজন্য গ্যাস জ্বালায় অল্প করে রেখে হ্যাঁ সারাদিন ওই গ্যাস। তোমার বৃষ্টি নামতেছে, কাপড় চোপড় শুকাইতেছে না, গ্যাস বড় করে জ্বালাই হ্যাঁ দিয়ে হ্যাঁ, কাপড় শুকাই। তাইলে তুমি এই মেন্টালিটি চেঞ্জ করবা। সেটাই। এটা এখানে তো শুধু সরকারের দোষ না, এখানে তো যারা না, অধিষ্ঠিত দোষ না। তুমি বাড়ি তুমি করবা তোমার রাস্তার মধ্যে, বালি হ্যাঁ, ফালায়, ইট ফালায়, হ্যাঁ, সুন্দর রাস্তা হ্যাঁ, অর্ধেক দখল করে হ্যাঁ, রাখছে। হ্যাঁ, 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 আবার করতেছো এই বালি তোমার কিন্তু বাড়িতে। অন্যান্য গাড়ির চাকার সাথে ধুয়ে দেয়, পুরা রাস্তা বালি ভরে যাচ্ছে। আবার এই হ্যাঁ, ধুলাবালি থেকে কিন্তু মানুষের শ্বাস প্রশ্বাস এবং হ্যাঁ, শ্বাসনালী হচ্ছে, ক্ষতিগ্রস্ত হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। তাইলে তুমি এই মানুষগুলিরে কেমনে ঠিক করবা? এটা তুমি বলো যে শেখ হাসিনা এটা ইচ্ছা করলে পারতো। এটা তো কেউ পারবে না। তুমি এই যে মনে করো যে এখন যে সরকার আসতেছে, এরা পারবে? পারবে না। পারবে না। তুমি না, দেখো যে যদি এই সেই ধারা মেকানিজম, যাদের এটার থাকবে তো কোনো মানে আমার কথা হলো যে এটার তো কোনো না কোনো উপায় অবশ্যই আছে, কারণ সারা পৃথিবীতেও তো আর সব সব দেশের মানুষ তো আর এরকম না, অনেক এই অনেক দেশের মানুষেরই উন্নতি হয়েছে। তো এখন আম, এইটাকে, এই যে ব্যক্তি শুদ্ধি বা ব্যক্তিকে সংশোধন, এটা যে কি একটা মেকানিজম, আমার মনে হয় একটা মেকানিজম থাকা দরকার। আমি হইলে হয়তো মোটিভেশনাল অথবা এরকম কোনো কিছু করে। না, এখানে মেকানিজম যদি করা হয় তাহলে টোটাল, আবার আমার মনে হয় যে শুরু থেকে শুরু করতে হবে। হুম, শুরু থেকে শুরুটা হইলো টোটালি সংবিধান চেঞ্জ করতে হবে। আর তাই তো সংবিধান করতেছে, হ্যাঁ সেটাই হচ্ছে ইনশাল্লাহ। অসুবিধা, এটা ভালো জিনিস, হ্যাঁ, সংবিধানের হ্যাঁ, যেগুলো হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় এগুলো হ্যাঁ, আসলে বা যেগুলা, সরি গুরুত্বপূর্ণ না, সংবিধানের মধ্যে যেগুলা একটু হালকা আছে, ফলস আছে, যেগুলা প্রশ্নবিদ্ধ আছে, এগুলা হুম, চেঞ্জ করা যাইতে পারে। হ্যাঁ, এইটা প্রশ্ন চেঞ্জ করা করতে উচিত। হবে। ইভেন আইন প্রশাসন যেটা যেটা পুলিশ সেক্টর যেটা বাংলাদেশ মেনটেন করে, ইয়েস, এইটাকে ঢেলে সাজাতে হবে। ঢেলে ঢেলে দোস্ত, সাজানো বলতে এখানে আমার হ্যাঁ, পয়েন্ট আছে, হ্যাঁ এখানে পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, সেটা হলো যে সংবিধানে মৌলিক অধিকার নিশ্চয়তার কথা আছে।
কিন্তু কোনো এই পর্যন্ত এই 55 বছরে মৌলিক অধিকার নিশ্চিত হয় নাই। সো সংবিধানে কোনো কিছু থাকলেই যে সেটা নিশ্চিত হবে তার কোনো গ্যারান্টি নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, পুলিশ বাহিনীকে ইয়া করে আমার মনে হয় 10%-এর বেশি অবিচার, অন্যায় অবিচার সমাধান করা সম্ভব না। এটা করতে হবে হলো, প্রথম হলো বিচার বিভাগ, সেকেন্ড হলো গণমাধ্যম। এই দুইটা জিনিস। পুলিশের না কাজ, পুলিশ মনে করো যে তোমাকে ধইরে নিয়ে কোর্টে চালান করবেই, আজ হোক কাল হোক। বড় জোর সে একদিন বেশি রাখবো, 2 দিন বেশি রাখবো, নয় দুইটা বাড়ি দিবে। এগুলা না খুবই না, খারাপ। আমি 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 এইভাবে বলি নাই। আমি যেটা বোঝাইতে যাচ্ছি সেটা হলো যে পুলিশকে তোমার আহ পুলিশ নিয়োগ বেশি দিতে হবে। প্রত্যেকটা মানুষের, হুম। প্রত্যেকটা থানায় প্রত্যেকটা মানুষের নামে একটা করে ফাইল থাকবে। না, পুলিশের সেটা কাছে তো তাদের থাকবে, সেটা ডিজিটালি সম্ভব, কিন্তু আমি বলতে চাচ্ছি যে পুলিশ তোমার পুলিশ যদি কোনো একটা বিচার যদি তুমি মনে করো যে একটা বিচার যদি রাইট হয়, মানে ন্যায্য হয়, তাইলে কিন্তু তার আশেপাশের 10টা ক্রাইম কমে যাবে। একটা বিচার যখন অন্যায্য হচ্ছে, ঘুষ দিয়ে ইয়া করতেছে অথবা টেলিফোন করে তদবির করে করতেছে, তখন 100টা বিচার এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটা জিনিস চিন্তা করো যে আমাদের দুনিয়াতে মানুষ মোবাইল টেলিফোন আবিষ্কার করছে, ঠিক না? নতুন করে তো আর মোবাইল টেলিফোন আবিষ্কার করার কোনো দরকার নাই, না। অলরেডি হয়ে গেছে। তো এখন তুমি যদি মোবাইল আবিষ্কারের জন্য সময় নষ্ট করো, এটা তো হাস্যকর পাগলামি ছাড়া আর কিছু না। হুম, তো এজন্য পৃথিবীতে এমন কোনো সিস্টেম নাই যেটা এখন আবিষ্কার হয় নাই, বলতে গেলে ম্যাক্সিমাম। তো এখন এর যেমন একটা উদাহরণ দিই, সারা ইউরোপে একটা সিস্টেম আছে, ম্যাক্সিমাম দেশেই। তুমি মনে করো যে মেট্রোতে উঠবা, কোনো তোমার গেটে গেটে কোনো চেকার নাই, হ্যাঁ, ট্রেনের মধ্যেও কোনো চেকার নাই, তুমি টিকিট না কেটে উঠতে পারো, অসুবিধা নেই। কিন্তু একটা গ্রুপ আছে, সে র্যান্ডমলি যখন ইচ্ছা তখন চেকে নামবে। চেকে নামলে তুমি ধরা খাইলে তোমাকে এখানে হইলো 1000, মানে 100 ইউরো জরিমানা করবে। আর তোমার একটা টিকিটের দাম হইলো 5 ইউরো, ধরো। তাহলে কত গুণ হইলো? 20 গুণ। বুঝলাম। আচ্ছা, তো তোমার যদি একটা টিকিটের দাম 100 হয়, আর তোমার জরিমানা যদি মনে করো যে ইয়া এই 20 গুণ। 100, হ্যাঁ, 20 গুণ 20 গুণ হয়, হয় তাইলে তুমি কয়বার টিকিট ছাড়া ওঠার সাহস করবা বলো? তাতে কি একবার। হইলো? হ্যাঁ, হয়তোবা একবার দুইবার বড় জোর, অনেকে আছে যে একটু রিস্ক নেবে, এতটুকু আর কিছু না। কিন্তু আবার জরিমানা আদায়েরও বিষয় থাকতে হবে, যে তুমি জরিমানা না দিলে কি হবে। জরিমানা না দিলে তোমার নামে এমন একটা লাল দাগ থাকবে, যেটা দিয়া তুমি না পাবা কোনো ব্যাংক লোন, না পাবা কোনো ভালো চাকরি, না পাবা কোনো সাহায্য, না পাবা কোনো ভালো স্কুলে চান্স, কিছুই না। বুঝো? আচ্ছা, তো এখন এখানে কিন্তু তোমার পুলিশের দরকার নাই, সারা মেট্রোতে তোমার কোনো গার্ডের দরকার নাই, মাত্র 5 পার্সন হইলে, 10 জন হইলে এনাফ। কিন্তু পুরো সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। যেমন তুমি যদি জোক মারতে যাও, তুমি জোক যতই পারাও, যতই বাইরেও, যতই ইয়া করো, হয়তো বা জোক নাও মরতে পারে পুরাপুরি। তুমি কি করবা? 2 ফোঁটা লবণ দিবা, তোমার ছেঁচতেও হবে না, তোমার মেক শিওর করতে হবে না কি মরছে কি মরছে না, ও অটোমেটিকলি নিজেই পচে গলে মরে ধ্বংস হয়ে যাবে। তো আমাদের ওইরকম লবণ বাইর করতে হবে, অথবা সুইচ খুঁজে বাইর করতে হবে যে কোন বাতির সুইচ কোনটা, বুঝছো? মানে আসল সুইচটা খুঁজে বের করতে হবে। তো তো এই জন্য পুলিশ এখানে তোমার, হ্যাঁ, এইখানে আরেকটা বিষয় আছে। বিষয় হয়েছে কি? কি, বাংলাদেশের মানুষ হুম। তোমার, তুমি কি বলবো আর, বাংলাদেশে এমন মানুষও আছে যারা কারাভোগ করতে পছন্দ করে, এটা জানো? রাইট, এই জিনিসটা এখানেও আছে। বাংলাদেশে, হ্যাঁ, না, তোমার বাংলাদেশে ইয়া এমন, হয়ে লাভ নাই, তোমার হ্যাঁ, মানে আশ্চর্য হয়ে লাভ নাই, এখানেও আছে। এখানে কি আছে আমি তোমাকে হ্যাঁ, বলি, খুব মজা পাবো। হ্যাঁ, এখানে সিস্টেম আছে, নিয়ম হলো, তোমার যদি 18 বছর নিচে হয়, তুমি হ্যাঁ, যদি মেজর ক্রাইম না করো, তাহলে তোমার কোনো জেল হবে না। কি হবে?
তোমার কিশোর সংশোধনাগার আছে, ওইখানে তোমাকে রাখবে। এখন তুমি তো বুঝো, এখানে জেল হোক কিশোর সংসদ সবই ভিআইপি পরিবেশ। কারণ এইখানে তো তোমার বাসা বাড়িতে অনেক বাপ মায়ের কথা শুনতে হয়, এই কাম করতে হয়, ওই কাম হুম, করতে হয়, সব খাবার হুম, সব সময় যা ইচ্ছা তাই পায় না। আর ওইখানে হলো কি, তুমি যা পাবা তোমার জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট আছে। হ্যাঁ, মনে করো যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা অ্যাসিস্ট্যান্ট থাকে, যাতে সবাই কথা শুনে। হ্যাঁ, সুন্দর করে আইসা তোমাকে নার্স থাকবে, তোমার একটু মাথা ব্যথা হইলে একটু আইসা পেশাল পারবে, একটু হেল্প করবে। তুমি কি খাইতে চাও, মাঝে মাঝে সিনেমা দেখাইতে নিয়ে যাবে। হ্যাঁ, তারপরে সিনেমা দেখাবে একসাথে বইসা। তারপরে তোমার পত্রিকা পড়ার রুম আছে। তারপরে মনে করো যে বসে বসে একটু আহ ক্যারাম খেলবার সেই ব্যবস্থা আছে। তো এই জন্য এখানে অনেক যারা একটু বেশি ফাউল, তারা কি করে ইচ্ছা করে ক্রাইম ফাজলামি করে, করে যাতে হ্যাঁ, বা যাতে জেলে নিয়ে ওইখানে যাইতে পারে। হ্যাঁ। কিন্তু এখন কথা হলো, সেটা কয়জন, সেটা তো সবাই না। আর রা সেটা সবাই না, এটা হ্যাঁ, কারা? যাদের পারিবারিক কোনো ইয়া নাই, পারিবারিক শৃঙ্খলা নাই, বা পারিবারিক বন্ধন ভালো না, তারা। তো এখন ওই বাংলাদেশেও এরকম যে যাদের কারা যাবে, ওইরকম যারা, যাদের এখন মনে করো যে তোমাকে যদি বলা হয় যে তুমি প্লে বয়, প্লে বয় ম্যাগাজিনের মডেল হবা, তুমি পারবা? পারবা না। কিন্তু কে হইতে পারবে? যার পরিবারের কোনো চিন্তা নাই, যার বউ পোলাপানের কোনো খবর নাই, যার কোনো মানে লজ্জা শরম নাই, সে যেতে পারবে। ঠিক না? তো বাংলাদেশে তো ক্রাইম দোস্ত এরাই করে। তুমি হিসাব করে দেখছো যে এই বাংলাদেশে যারা ক্রাইম করে, তোমার আমার মতো লোক যারা একটা টাকা মানুষের কাছ থেকে খাইতে আমরা ভয় পাই, আমরা কিন্তু ক্রাইম করতে পারবো না না, জীবনে, কারণ ওই আমাদের এখন তোমার হ্যাঁ, ক্রাইমের তো বিভিন্ন ধরন আছে। বাংলাদেশের ক্রাইম এখন মনে করো যে বেনজির আহমেদ বা সরকারি কর্মচারী যারা বড় বড় পজিশনে আছে, এমনকি সবচেয়ে ছোট পজিশনেও যারা আছে, যারা স্টোর কিপার, হাসপাতালের স্টোর কিপার 200 কোটি টাকা ইয়া করছে, চুরি করছে। এখন এটা তো ওই ধরনের যে ক্রাইমের কথা তুই বলছিস বা আমরা বলছি, ওইটা না। ঠিক না? এগুলো হলো দুর্নীতি বা যেগুলা মোরাল ক্রাইম। এগুলা তো আর ওরা না হলেও ভালো লোকরাও করে। এটা হলো চরিত্রের ব্যাপার, বা বিবেকের ব্যাপার, অথবা ব্যক্তিগত ইয়ের ব্যাপার, নীতি অনীতির ব্যাপার। তো ওইটা কিন্তু অনেক বেশি। কারণ একজন মানুষকে, তোর একজনকে খুন করা, আর তোর মনে কর যে 1,000 জনকে খুনের চেয়েও বেশি একটা সিচুয়েশনে ফালায় রাখা। ফর এক্সাম্পল, তুই 100 কোটি টাকা নিলে কার কাছ থেকে নিচ্ছিস? মনে কর যার টাকা দেওয়ার সামর্থ্য নাই, যার কোনো কিছু করার সামর্থ্য নাই, তার কাছ থেকে সে টাকাটা নিচ্ছে। ঠিক না? কারণ সেই টাকা দিচ্ছে যার কোনো কিছু করার সামর্থ্য নাই, বা যার কিছু নাই। যার আছে সে তো আর টাকা দিব না, যার চাকরি আছে সে টাকা দিব না, এরা চাকরি করে আবার চাকরি। খুন, আর যারা খুনি তারা প্রকাশ্যে করে হ্যাঁ, হ্যাঁ। সো তুমি তুমি 100 কোটি মানুষ, 100 কোটি টাকার মালিক 2 নম্বরই করে হইছো, এর পিছনে দেখা গেছে 100 জন মরে গেছে, যেটা মানুষ বুঝতো না যে এই কারণে মরছে। রাইট, রাইট। ওই টাকার কারণে যে মরছে 100 জন, হ্যাঁ, এটা এটা তো মানুষ বুঝলাম। বুঝতো না, কিন্তু রাইট, খুনি রাইট। যারা করে তারা সরাসরি করে, মানুষ বুঝতো যে মুখোমুখি। হ্যাঁ। আর সরাসরি খুনের মধ্যে একটা ডাইরেক্ট ইয়ে আছে, কারণ আছে। মনে করো যে তোমাকে মানে মনে করো মিনিমাম, মিনিমাম 50% ক্ষেত্রে তোমার বিনা দোষে তোমার কেউ এসে গুলি করে মারবে না। বুঝলো? হ্যাঁ, বিনা দোষে মারবে না, সেটা অনেক সময় ক্রস ফায়ারে পড়ে, অথবা তর্কাতর্কিতে অনেক সময় হয়, তর্কাতর্কিতে, অথবা হ্যাঁ যেটা। হ্যাঁ, অনেক সময় মনে করো যে হয়, অনেক সময় বাংলাদেশে হয়, এরকম হয়। কিন্তু তারপরে একবারেই যে বিনা দোষে কেউ আইসা তোমার খামাখা মেরে না, যাবে, এরকম না, তো না। নেভার, এটা আসলে হয় না। সো এমনও হইতে পারে তুমি তুমি একজন রে একটা থাপ্পড় দিছো এক সময়, সে পরবর্তীতে সত্যি করে তোমার মাইরে দিচ্ছে, কিন্তু থাপ্পড় তো তুমি একটা দিছো। হইতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় কিশোর অপরাধ গুলা হয় যে তুমি একজনের সাথে প্রেম করো, যার প্রেমিক হলো আরেকজন, আরেক সন্ত্রাসী। হ্যাঁ। তো এইগুলা কিন্তু আসলে এই কারণ কিছু না কিছু আছে, সে জানুক আর না কিছু জানুক অবশ্যই। তো এটাই আর কি। কিন্তু ওই ওই ক্ষেত্রে তো আর এই ধরনের কারণ নাই যারা দুর্নীতি করতেছে। ঠিক না? তাদের ক্ষেত্রে তো আর এরকম কোনো কারণ নাই যে একজনে দোষী। তার কারণ হলো যে সে একটা লোন নিবে, একটা কিছু করবে, মেয়ের বিয়ে দিব, লোন নিব, লোন দরকার, কি করব? ওই 20,000 টাকা উঠাইবো, তার 2,000 টাকা দিতে হবে, বাধ্য হয়ে দিতে হবে, কি করবা? হ্যাঁ, বেচারা নিবে লোন। হ্যাঁ, তারপরেও তারে আবার টাকা দেওয়ার দেবে। এই দুঃখের চেয়ে বড় দুঃখ আছে, তুমি বলো? সেটাই। তবে হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হয়, যুগে যুগেই হয়। তবে ওই যেটা তুমি বলছো যে এটার সমাধান আছে, আহ, তোমার মনে করো কোনো কোনো দেশ হয়তো অল্প সময় নেয়, আমাদের দেশ হয়তো বেশি সময় নেয়। এই আর কি। না, এখন সময় নেই। আমার মনে হয় কি যে এখনকার নীতি নির্ধারকরা যদি আরেকটু বাস্তববাদী এবং আরেকটু বাইরে থেকে চিন্তা করে, এবং আরো সবার পরামর্শ নেয়,
অনেকেরই পরামর্শ নিতে পারে, কারণ এখানে তো আজকাল অনলাইনে অনেকে পরামর্শ দেয় এবং আলাপ করে। তো তাদের সাথে মানুষ একটা মনে করো যে যদি 10 জন বা 20 জন বা 50 জনও যদি পরামর্শক বা অনলাইন মোটিভেশন যারা করে, মোটিভেটর যারা থাকে, তাদের কাছ থেকে বা দেশেও যারা আছে, সবার কাছ থেকে আসলে পরামর্শ নেওয়া উচিত। হ্যাঁ, একটা টিমই রাখা উচিত যে এই এইটা পরামর্শের জন্য। নিয়েও, হ্যাঁ এইটা নিয়েও সবচেয়ে জরুরি। আর একটা সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো এখন যেহেতু স্টুডেন্টরা হুম। মূলত এখন দেশ চালাচ্ছে, স্টুডেন্টরা মানে ওই লেভেলের হুম। ছেলে পেলে এখন এদেরকে মডিফাইড করা, মানে এদেরকে সঠিক পথে পরিচালনা করা না, সবচেয়ে বড় যেটা আসলে জরুরি, আমার সেটা মনে হলো হয় না এদেরকে সঠিক পথে পরিচালনা করার মতো অবস্থা এখন আর কেউ নাই, কারণ তারা নিজেদেরকে তাদের সিস্টেম তারা ডেভেলপ করে নিছে। তারা মনে করতেছে যে তারা যেটা চিন্তা করতেছে, তারা যেটা চাচ্ছে সেটা দেশের ভালোর জন্যই চাচ্ছে। এবং তাই যদি তারা হইতো, তাহলে অবশ্যই তারা এতদিনে অনেক আজকাল তো সবকিছু অনলাইনে, এতদিনে অনেক গোল টেবিল বৈঠক করতো। টিভিতে, মনে করো যে টিভিতে প্রচার করতো প্রতিদিন, তর্ক বিতর্ক করতো ডাক দিয়া যে এই আসো আমরা এই বিষয় নিয়ে আলাপ করি, আসো আমরা এই বিষয় নিয়ে আলাপ করি। মানে একজন একজন প্রেস সেক্রেটারি লাগাই দিত যে সারাদিন খালি মানুষের সাথে গোল টেবিল বৈঠক প্লাস, মনে করো যে এগুলা নিয়ে মানে পলিসি নিয়ে তর্ক বিতর্ক করবে এবং পলিসি খুঁজবে। তো না না, সেটা ঠিক আছে, সেটা তোমার আমার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু একটু চেঞ্জ তো হয়েছে। একটু চেঞ্জ কোনটা এই হয়েছে আমি একটু না, বলবো। অনেক চেঞ্জ হয়েছে এবং হবে হ্যাঁ, অনেক এবং হবে আকাশ হবে। পাতাল চেঞ্জ মানে হবে, এটা আশা করি আমি। আশা করি হ্যাঁ, আকাশ এই পাতাল চেঞ্জ হবে। চেঞ্জটা যেমন কোনটা, যেমন মনে করো এখন যদি একটা আগে যেমন আমরা যখন হাসপাতালে, সর্বপ্রথম হাসপাতালে যাইতাম, আমরা যদি একটা ওষুধ আনতে যাইতাম, দেখা যেত যে আমাদেরকে যা খুশি তাই বুঝাই দিয়ে পাঠায়, হুম। হুম। যে এখন আইসো না, পরে আইসো, হ্যান ত্যান, এখন ডাক্তার নাই, হুম। অথবা এই নাও তুমি এটা নিয়ে চলে যাও, আর আইসো না। হুম। কিন্তু এখন আর হুম। ঠিক আছে, এখন কোন সেকশনেই এটা আর সম্ভব না। এখন যদি রাইট, রাইট, আহ, হ্যাঁ। কেউ যায় এখন যদি কেউ যায় একটা অন্যায়ের জন্য, যদি একটা কলেজের সামনে দাঁড়ায় বা একটা স্কুলের সামনে যায় দাঁড়ায় বলে যে আমি ওই জায়গায় গেছিলাম, আমাকে এই এই এটা করা হয় নাই, তাইলে কিন্তু সাথে সাথে দুই চারজন লোক, দুই চারশো লোক পেয়ে যাবে সে। তো হুম। এই যে যে চেঞ্জটা আসছে, এটা তো দরকার ছিল বাংলাদেশ। হুম। এইটা কিন্তু সাপোর্টেড, এটা এটা দরকার এখন। এই দরকারটা কিছু হবে মিস ইউজ, কিছু হবে রাইট ইউজ, ঠিক আছে। এখন এই মিস ইউজ গুলিরে মিসইউজ তোমার বেশি হবে, কিভাবে, কারণ যেহেতু বাংলাদেশে বললাম, একটু আগে তো বললাম না, আমার উস্তাদ বললো 95% মানুষই হইলো সুবিধাবাদী, সেহেতু মিসইউজ বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে আর একটা খুব লক্ষণীয় বিষয় হলো যে এরকম একটা স্বৈরাচারের 15 বছরের শাসনের থেকে, বা নট অনলি স্বৈরাচার, এবং একটা বিশৃঙ্খলা এবং একটা দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিগ্রস্ত দেশ, দেশ বলতে এখানে দেশের সকল সংস্থার কথা বলতেছি, প্রতিষ্ঠানের কথা বলতেছি, মানুষের কথা বলতেছি। তো এরকম একটা দুর্নীতিগ্রস্ত দেশের যখন এরকম একটা মোমেন্ট আসলো, পরিবর্তনের সময় আসলো, তো তার মানে হলো যে দেশের দুর্নীতি এবং সিস্টেমের উপর সবচেয়ে ইম্পর্টেন্স দেওয়া দরকার ছিল। হুম। যে যেদিন তারা ক্ষমতা গ্রহণ করছে অথবা চেঞ্জ করছে, নতুন ইয়ারা শপথ নিছে, ওই মানে মিনিট তো দূরের কথা, ওই সেকেন্ড থেকে তাদের বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ছিল, দরকার ছিল। যেটা অলরেডি 3 দিনের মধ্যে 5ই আগস্ট ক্ষমতা ছাড়ছে, অথচ 8ই আগস্ট তারা মনে হয় করছে, সামথিং লাইক দ্যাট। তো এই 2-3 দিনের মধ্যে অলরেডি অনেক কিছু ঘটে গেছে অলরেডি। তো এগুলাকে করার জন্য অন্তত সব মিনিমাম একটা, সব প্রতিষ্ঠানগুলো যেন মিনিমাম চলে। তারপর হাসপাতাল, স্কুল, কলেজ, থানা, তারপরে ব্যুরোক্রেটিক সিস্টেম, এগুলা মানে অন্তত 50% যাতে চলে, এটার একটা র্যাপিড অ্যাকশন করা দরকার ছিল আসলে। যেটা আসলে আমার মনে হয় না এখনো সেটা পরিপূর্ণভাবে হয়েছে অবশ্য, বা করতে পারছে। তো এটা কিভাবে করবে এটা তাদের ব্যাপার, কারণ তারা বিপ্লব করছে, এটা তাদেরই দায়িত্ব যে তারা কিভাবে করবে। তারা দরকার হলে মানুষের পরামর্শ নিতে পারতো, কিন্তু এটা করার দরকার ছিল। হুম, এটা মনে হয়। দেখা যাক, আর একটু সময় দিয়ে দেখা যাক, 6-7 মাস বা 1 বছর যাক আসলে। না, হ্যাঁ, সময় আহ তো লাগবে, অবশ্যই অবশ্যই সময় লাগবে। সময় সময় লাগবে এদের, কারণ আহ, তারা যে অবস্থায় ক্ষমতায় আসছে আসলে, এটা সবচেয়ে বড় জিনিস হলো একটা দেশে, আমি যাই তুমি যাই বলো,
পুলিশ প্রশাসন তো মূল প্রশাসন আমাদের বাংলাদেশে। মোটামুটি হ্যাঁ একটা অ্যাক্টিভ তারা প্রশাসন। সেটাকে পাই নাই। সেই সহযোগিতা কিন্তু তারা পাই নাই। না পায় না। একদম মানে জিরো। তখন ছিল জিরো। হুম তো এই যে মানে একটা মূল কাঠামো, একটা মূল প্রশাসন না পাইয়া তারা যেভাবে দেশের ইয়ে চালাইছে এদিকে ঠিক আছে। হুম। এদিকে তারা ওই র‍্যাপিড অ্যাকশনটা নেবে কাদেরকে দিয়া? ঠিক আছে? তো যাদেরকে দিয়ে অ্যাকশনটা নেবে তারাই তো ছিল না। যার ফলে হ্যাঁ, তারাও ওই ছিল না, আবার সিস্টেমও ইয়া ছিল, ইন্টারাপ্টেড ছিল, কারণ ওই সিস্টেম তো ভাঙাচোরা। তোমার কম্পিউটার নাই, চেয়ার টেবিল নাই, হ্যাঁ, হ্যাঁ, আলমারি নাই, হ্যাঁ, ফাইল হ্যাঁ, নাই। তো ফাইল নাই। তার রাইট। মানে তারা একদমই মানে নতুন একটা পরিবেশ, নতুন করে তাদের সাজাইতে হইতেছে। ইয়েস ইয়েস, তো আমার মনে হয় তারা আসলে তাদের প্ল্যানই নতুন করে সাজানো, কারণ এজন্যই আসলে এগুলা হইছে আহ হয়তো, হুম হইছে হয়তো। হুম। যে না পুরনো কিছুই থাকবে না, সব ধ্বংস। রাইট রাইট নতুন করে রাইট। আমরা করব। এটাও হইতে পারে। ঠিক আছে? তো করুক। আমি আগেই বলছি যে আমাদের মেধা আর তাদের মেধা অনেক ডিফারেন্স। যারা ওই আমাদের মতো দেখা যায় যে আমাদের মতো শত, শত ইয়ে তারা বিভিন্ন সেকশনে বসে রইছে। ঠিক আছে? রাইট, মেধাবী হ্যাঁ। লোক। ইয়েস ইয়েস ইয়েস, এটা ঠিক, এটা ঠিক। তবে এটা খুবই, আমি খুবই, এটা ঠিক যে আমি খুবই আশাবাদী এবং অ্যাপ্রিসিয়েট করি আসলেও যে মেধাবীরা, এবং তবে এটা আমি এই সাথেও এটাও চাই যে এরকম সিস্টেম করুক যাতে রাজনীতি মেধাবীরা করে, ছাত্র ভালো ছাত্ররা করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে হ্যাঁ, এটা আমি চাই। রাজনৈতিক দলের মধ্যে যেন কম্পিটিশন লেগে যায়, কে কোন ভালো ছাত্ররে দখল হ্যাঁ, করবে। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট, হুম। রাইট। ওই যে মানে একজন বিসিএস ক্যাডার যেমন প্রথম চয়েস করে প্রশাসন, আমি হ্যাঁ মনে করি এক বিসিএস ক্যাডার যেন প্রথম চয়েস করে সে এমপি হবে। ঠিক আছে? হ্যাঁ, এমপি হবে, এইটা অথবা আসলে যে আহ, মিনিস্টার হ্যাঁ হবে, ওই, এমপি হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, সেটা হইতে পারে। অথবা রাজনৈতিক নেতারাও মানে তাদের কমিটিতেও এরকম ইয়া যোগ্যতা যাতে নেই দেখে নেয়, যাতে যোগ্য লোকরাই রাজনীতিতে আসে আর কি, বা কমিটিতে স্থান পায়। হ্যাঁ। হ্যাঁ, তো ওই তো এটা খুব ইম্পর্টেন্ট। এই তো আমি তো ওটা জাস্ট একটা উদাহরণ দিলাম। হ্যাঁ 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 যে একজন বাংলাদেশে এই দিনটা যেন আসে যে একজন বিসিএস ক্যাডার তার স্বপ্ন থাকে একবার এমপি হওয়ার। হ্যাঁ 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 রাইট বা রাইট রাইট। একবার এই সিচুয়েশনটা অন্তত একটা আসে। রাজনীতি করার। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে না আমি যেন বাংলাদেশের রাজনীতিতে একটা অবদান রাখতে পারি। রাইট, হ্যাঁ এটা ঠিক, এটা এরকম সিচুয়েশন যেন আসে, এটা আমরা একদম মনে প্রাণে চাই যে আসলে আ সবকিছু চেঞ্জ হোক। হুম ঠিক আছে? হুম। যে একেবারে তুমি ব্যাক বেঞ্চার হয়ে আ রাজনীতিতে আইসা তুমি সবচেয়ে বড় পজিশনে থাকবা। আর হ্যাঁ হ্যাঁ, যারা একবার ফার্স্ট সম্পূর্ণ উল্টা। বাংলাদেশে একটা জিনিস দেখিস, হ্যাঁ, যে সবকিছু হ্যাঁ, উল্টা। সবচেয়ে হ্যাঁ, তোমার হ্যাঁ। সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় এমপিরা, সবচেয়ে বড় কন্ট্রাক্টর, সবচেয়ে বড় পয়সাওয়ালা সবাই হলো সবচেয়ে মানে অযোগ্য লোক। ব্যাক বেঞ্চার হ্যাঁ, 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 হ্যাঁ। সবচেয়ে অযোগ্য লোকগুলো আবার এখানে আছে। হ্যাঁ, এবং এই যোগ্য লোকগুলো তাদের আন্ডারে হ্যাঁ, আর সবচেয়ে যোগ্য লোকগুলো তাদের আন্ডারে কাজ করতেছে। কাজ দেখ, করে। আচ্ছা এই গেল, এটার অনেক প্রবলেম আছে, গেল এটা। আবার মনে করো যে তোমার বাংলাদেশের, তুমি দেখবা যে সবচেয়ে যেটা পরিষ্কার থাকা দরকার সেটা হলো সবচেয়ে অপরিষ্কার, নোংরা। কি? হুম, তোমার খাবারের বাজার, হ্যাঁ, খাদ্যস্থল। তুমি হ্যাঁ, দেখো হ্যাঁ, হ্যাঁ। বাজারে তুমি খালি পায়ে স্যান্ডেল পাইতে যেতে পারবা? পারবা না। মাছের বাজারে ঢুকতে পারবা? গোসল করা লাগে সাবান দিয়ে আইসা ডলে। গোসল করতে হবে। আচ্ছা, তাহলে তুমি দেখো তুমি এমন জায়গাতে খাবার কিনতেছো যেখান থেকে আইসা তোমার গোসল করতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আবার টয়লেটটা থাকতে হয় সবচেয়ে পরিষ্কার যাতে রোগ জীবাণু হ্যাঁ, না ছড়ায়। হ্যাঁ, হ্যাঁ, নাচ তুমি করে, হ্যাঁ, চিন্তা হ্যাঁ। করো যে মুখ বাই বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশ মুখ বাইন্ধা তো দূরের কথা, এটা তো মুখে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি আসলে আজকে সরাসরি বলি, এভাবে পাবলিকলি বলি, যে তোমার একটা মার্কেটের বাথরুমে, অথবা একটা বড় স্কুলের বাথরুমে, অথবা যে কোনো একটা যে ধরনের কমোড সিস্টেম, প্যান সিস্টেম থাকে, এই প্যান সিস্টেমের মধ্যে প্যানটা তুমি বসলে তোমার আহ, মূত্রস্থল থেকে প্যানের দূরত্ব খুব কম থাকে, এবং ওইখানে যখন প্রস্রাবটা ডাইরেক্ট হিট করে তখন তত বেগেই আবার ফেরত আসে ছিটে। এবং কোথায় ফেরত আসতেছে? ঠিক ওপেন জায়গাগুলা, যেটা হলো প্রস্রাব এবং পায়খানার ওপেন ওপেন প্লেস। তাইলে ওইখান থেকে সকল রোগ জীবাণু তোমার ডাইরেক্টলি তোমার টাচ করতেছে। আর এটা ছেলেদের চেয়ে মেয়েদের আরো বেশি করতেছে। তো এখন তুমি দেখো যে এই চিন্তাগুলা, মানে এই আমার কথা হলো কি, যে এই 55 বছরে কি আরো মাথায় কি এই চিন্তা কখনো আসে না? দেশ যারা চালাইছে তারা কি কখনো এটা নিয়ে কোনো চিন্তা করে নাই? হ্যাঁ, তুমি খাদ্য খাইতেছো সবচেয়ে পচা স্থান থেকে, যেখান থেকে আইসা তোমার গোসল করতে হচ্ছে। আবার টয়লেটও তোমার সেরকম, যেখান থেকে আইসা তোমার গোসল করতে হচ্ছে।
এই যে বাংলাদেশের এটাই হলো উল্টা। না ঠিক আছে, সেটাই, এটা তো, তাই না? এটা আসলে পাবলিক, এজন্যই আসলে পাবলিক খুব পাবলিকের বোধোদয় আসলে হুট করে একটা জোয়ার উঠে মানুষ এরকম মানে সবকিছু মাইরা কাইটা শত প্রাণের বিনিময়ে একটা কিছু করে, কিন্তু কন্টিনিউয়াস যে ডেভেলপমেন্ট এটা কিন্তু এরকম নাই। এগুলা অনেক কিছুই সামষ্টিক ভাবে করা যায় কিন্তু। এটা তো সিম্পল জিনিস। বাংলাদেশে তো এরকম সেক্টরে ভাগ করা আছে। তুমি পরিবেশ বিজ্ঞান, পরিবেশের মন্ত্রী আছে না, পরিবেশ যারা হেলথ দেখা হেলথ করে সেই হেলথ মন্ত্রী, অফিসার আছে, হেলথ অফিসার সবই আছে, আছে, তাদের আন্ডারে সিস্টেম সবই আছে, হাজার 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 লোক সিস্টেম চাকরি সবই আছে, করতেছে না। বাংলাদেশে কোন সিস্টেমটা নাই? তাইলে তারা শুধু একটু নজর দিলেই হয়, তাদের মাথায় ব্রেন থাকলেই হয় যে আমার কোথায় কোথায় কি হতো। সেটাই, যার ঠিক যার আছে, কাজ সে এখন করলেই হয়। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমারে নর্মালি একটা উপজেলার একটা পাবলিক হেলথ অফিসার বানায়, ঠিক আছে, হুম, আমি তো প্রথমে যাই দেখুন যে বাজারে কয়টা টয়লেট আছে, কি না আছে, হুম, এগুলো আগে ঠিক করো। হুম, আমার কাজ কি, আমার কাজই তো ওগুলো, তাই হুম। না? তো এই জিনিসগুলো যদি তারা এখন যারা, তারা সবগুলো যদি হোটেল রাস্তার পাশে, হ্যাঁ, একবার রাস্তার সাথে, তারা মানে যদি মনে ডাইরেক্ট করে যে ধোঁয়া না আমি বলো, কালো ধোঁয়া বলো, বালি বলো, সব খাবারের মধ্যে যাইতেছে। আবার হোটেলে আবার কোনো বাথরুম নাই, আবার বাথরুম থাকলেও সাবান দিয়ে কেউ তো হাত ধোয় না। আবার খাবার মনে করো যে টেম্পারেচার অনুযায়ী কিন্তু ঠান্ডা খাবার ঠান্ডা রাখা হয় না, গরম খাবার গরম রাখা হয় না। তাতে কিন্তু ব্যাকটেরিয়া জন্মে খুব ক্ষতি করে জনস্বাস্থ্যের, যেটার ফল হ্যাঁ, কিন্তু মানুষ আজকাল ভোগ করতেছে অল্প বয়সে। স্ট্রোক, তারপরে তোমার হ্যাঁ, ইয়া হচ্ছে কিন্তু। এগুলা সিম্পল জিনিস। তুই মনে কর সর্বত্র শোনে যে আজকে আমাদের বয়স এত হয়েছে, আমি আজ পর্যন্ত দেখলাম না যে কোনো একটা দোকানে আইসা থানার থেকে সর্বত্র সত্য 2 মিনিটের 1 মিনিটের না, কথা। এটা ঠিক আছে করে নাই, কিন্তু একটা লোক, একটা হেলথ অফিসারের একটা উপজেলা শহরে কতটুক মূল্যায়ন আছে, কতটুক ওয়েট আছে? ওয়েট নাই। কারণ তারে কে পুষে? কেউ পুষে না। উপজেলা চেয়ারম্যান আছে, তুমি দোকানের ওখানে যাবা, দোকানদার ফোন দিব চেয়ারম্যান, দোকানদার ফোন দিবে এই পুলিশের এসপিরে, অথবা দোকানদার ফোন দিবে, তাহলে করবা কি? আসলে এটাই তো। এখানে যেটা দরকার হ্যাঁ, সেটা হইলো যে, এই জিনিসটা আমি আগে একবার মনে পড়ছিল ট্রাফিক পুলিশের কথা চিন্তা কইরা, এখানে তোমার দরকার হইলো কি যে তোমার, তোমার ক্ষেত্রে তুমি ছাড়া তুমি কেউর কাছে জবাবদিহি করতে বাধ্য না, কেউর কাছে ধরা না, তোমার ডিসিশন তুমি নিবা। যে ট্রাফিক পুলিশ, সে মনে করো যে তার ট্রাফিক পুলিশরে তুমি যদি কিছু বলতে চাও তাহলে তোমার হাইকোর্টে যায় বলতে হবে, অথবা আদালতে যায় বলতে হবে। তুমি মুখে তো বলতে পারবাই না। তুমি এমপি মিনিস্টার তো দূরের কথা, আশেপাশে কেউরই তো প্রশ্নই ওঠে না। তোমার যদি তার বিরুদ্ধে কমপ্লেন করতে হয় তোমার কোর্টে যায় করতে হবে। তো ট্রাফিক পুলিশ যখন দেখবে যে তার হাতে এত বড় একটা ক্ষমতা, তার কাছে কোথাও, তার কোথাও জবাবদিহি করতে হচ্ছে না, তার কেউ এর মায়ের মায়ের খাইতে হচ্ছে না, তার কেউ এর চর থাপ্পড় খাইতে হচ্ছে না, সে কিন্তু তার ডিসিশন স্বাধীনভাবে নিতে পারবে। বুঝলো? আর এখানেও সেম, তোমার হেলথ অফিসার যখন দেখবে যে তার ওই চেয়ারম্যান গুনার টাইম নাই, তখন তার ডিসিশন সে, অবশ্যই অবশ্যই সে নিতে পারবে। কিন্তু কেন নাই? কারণ এই সমস্ত কারণে না করতে পারে না সে। এটা কিন্তু একটা ওই ব্যক্তি শুদ্ধির মতোই এরকম একটা বড় পয়েন্ট, যে তাকে তার অথরিটিটা ওইভাবে তার হাতে বুঝাই দেয়া, যে তুমি হেডমাস্টার, তোমার অথরিটি এই, তোমার উপরে কেউ নাই। হুম, এরকম আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে অনেকক্ষণ হয়ে গেল, অনেক কথা হলো, ইনশাল্লাহ আবার আমরা কন্টিনিউ করব মাঝে মাঝে। খুবই ভালো লাগলো।